আজকের জ্ঞানচক্ষু গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। প্রথম পার্টে যে পয়েন্টসগুলো আমি উল্লেখ করেছিলাম, আশা করি তোমরা সেগুলোকে খুব সুন্দরভাবে রিয়েলাইজ করেছো, অর্থাৎ অনুধাবন করেছো। আহ, তো আজকের ক্লাসেও আমি আশা রাখি তোমরা অনেক অনেক উপকৃত হবে, তাই ক্লাসটি শেষ পর্যন্ত শোনা প্রয়োজন। তাই আমি আর দেরি করছি না, আমি মূল ক্লাসে প্রবেশ করছি। তো দ্বিতীয় পার্টের প্রথম পয়েন্টস কী ছিল? প্রথম পয়েন্টস না, তপনের গল্প নিয়ে লেখক মেশোর অনুভূতি। তো তপন গল্প লিখল, অর্থাৎ স্বরচিত গল্পের প্রথম অনুভূতি। আর সেই অনুভূতির হিল্লোল যেন আছড়ে পড়ল তপনের বাড়ির আনাচে কানাচে। অর্থাৎ তপনের সৃষ্টির উদ্ভাবন যেন তপনের সমগ্র বাড়িকেই যেন কী করেছিল, যেন প্লাবিত করেছিল। কিন্তু সৃষ্টির এই মাহেন্দ্র পর্বে তপনকে ডিমোটিভেটও হতে হয়েছে। কারণ কি? অনেকেই তপনকে হেয় প্রতিপন্ন করেছে, তপনকে অপদস্থ করেছে, অর্থাৎ নিন্দাবাদের কালিমা লেপন করার একটা প্রচেষ্টা কিন্তু ছিল, বা তপনকে মুখোমুখি হতে হয়েছে। তো এই সব কিছু তো চলছিলই, কিন্তু লেখক মেসের ভূমিকা কী ছিল? লেখক মেসে কিন্তু তপনকে নিরাশা বা হতাশা বলতে পারি, বা কোনোভাবে তাকে যে যে তাকে নিরুৎসাহী কিন্তু করেনি। বরং কী করেছিল তার লেখক মেসোমশাই? লেখক মেসোমশাই তপনকে উজ্জীবিত করেছে। প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তে তপনের লেখার গুণপনাকে প্রশংসায় ভরিয়ে তুলেছে। অর্থাৎ তপনের মতো বয়সে তপন যেটা করে দেখিয়েছে সেটা হয়তো অনেকেই করার ক্ষমতা নেই, বা হতে পারে বলে অন্তত মনে হয় না। আর তপনের লেখার আঁচ, তপনের লেখার যে মাহাত্ম্য, তপনের লেখার যে চিন্তন ক্ষমতা, তো সত্যি লেখককে মেসমারাইজড, মন্ত্রমুগ্ধ করেছে। অর্থাৎ তপনের লেখার প্রথম সকাল থেকেই, বা তপনের লেখার প্রথম ঊর্জা, যা লেখকের চিন্তন, লেখকের ভাবনাকে, লেখকের অনুভূতিকে নাড়া দিয়ে গিয়েছিল। তো লেখক মেশো অবশ্য উপলব্ধি করতে লেখক মেশো অবশ্য উপলব্ধি করেছিল, কি উপলব্ধি করেছিল? যে তপনের ভবিষ্যৎ যে মধুর হতে চলেছে, বা তপন ভবিষ্যতে একজন বড় মাপের যে যে লেখক হতে চলেছে বা হবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ একটা কথা আছে, মর্নিং শো দ্য ডে, সকালকে দেখেই দিনকে বোঝা যায়। তাই তপনকে দেখে লেখক মেসমশাই পরখ করে নিয়েছিলেন যে আগামী দিনের ইতিহাসে নিরিখে তপন একজন বড় মাপের যে শিল্পী হতে চলেছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই, অন্তত লিখন শৈলীর নিরিখে বা বিচারে। তো তখন তো তো তার পাশাপাশি তার পাশাপাশি লেখকের তপনের এমন কি গুণ লেখক মেসমশাইকে উজ্জীবিত করেছিল, বা লেখককে উদ্ভাসিত করেছিল? কি গুণ ছিল এমন তপনের, যা লেখক মেসোকে এক কথায় নাড়া দিয়ে গেছে? সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে চিন্তন ক্ষমতা, যাকে আমরা বলি ইমাজিন পাওয়ার। অর্থাৎ ইমাজিন মানে কল্পনা প্রবণ, যেটা তপনের মধ্যে ভরপুর বিদ্যমান। কারণ এটা কথা আছে না, পাওয়ার অফ ইমাজিন ইজ দ্য কি টু ইনোভেশন, পাওয়ার অফ দ্য ইমাজিনেশন ইজ দ্য কি টু অ্যাচিভ এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আপনার যদি ইমাজিন ক্ষমতা থাকে, আপনি বিশ্ব নির্মাণ করতে পারবেন। কারণ যদি আপনার যদি ইমাজিন ক্ষমতা থাকে, তাহলে আপনি এই বিশ্বকে এক অভূতপূর্ব রূপ প্রদান করতে পারেন। কারণ আপনার ইমাজিনই আপনার স্থাপত্য, সফলতার স্থাপত্য, বা সফলতার বেদি বলায়, বা আপনার ইমাজিনে আপনার ফাউন্ডেশন অফ সাকসেস, মানে সাকসেসের ভিত বলতে পারি আমি, আপনার যদি ইমাজিন ক্ষমতা থাকে। আর আলবার্ট আইনস্টাইন এই বিষয়টা সুন্দর কথা তো বলে গিয়েছেন। কি বলে গেছেন? যে তিনি বলে গেছেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। নলেজ ইজ লিমিটেড, বাট ইমাজিনেশন এনসার্কেলস দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সারা পৃথিবীতে কিন্তু ইমাজিন ছড়িয়ে রয়েছে। তাই ইমাজিনের শিক্ষক, রিয়েল টিচার বলতে পারি, বা ট্রু টিচার বলতে পারি, প্রকৃত শিক্ষক কিন্তু ইমাজিনই। কারণ আপনার ইমাজিন থাকলেই আপনি আপনার বিশ্বকে নির্মাণ করতে পারেন, আপনার বিশ্বকে এক অভূতপূর্ব রূপ প্রদান করতে পারবেন, বা আপনার সাফল্যের পৃষ্ঠাকে আপনি রঞ্জিত করতে পারবেন। সেটা একমাত্র হাতিয়ার, টুলস হচ্ছে আপনার ইমাজিন। তো তপনের মধ্যে
এই গুণ কিন্তু ছিল, যেটা বাকিদের মধ্যে ছিল না। বাকি বন্ধুরাও গল্প লিখেছিল, কিন্তু শিরোনামে কিন্তু স্থান পায়নি। সমস্ত শিরোনাম কিন্তু তপন কেন্দ্রীভূত, কারণ তপনের গল্প ছুঁয়ে গেছে লেখকের হৃদয়ের অন্তঃস্থলকে। লেখকের স্বপনে বা লেখকের হৃদয়ে মননে তপনের লেখনী ক্ষমতা যা সত্যি এক অভূতপূর্ব আহ, উদ্ভাবনের দিয়া জ্বালিয়েছে, এটা বলা যেতেই পারে। তো বাকিরা সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি। তপন যে উচ্চতার নজির স্থাপন করেছে, তপনের বন্ধুরা সেই উচ্চতার ধারে কাছেও পৌঁছাতে পারেনি, কারণ তপন তার নিজস্ব অনুভূতি, তার চিন্তন ক্ষমতাকে পাথেয় করে সে কী করেছিল না, সে স্বরচিত গল্পের প্রথম অনুভূতি সে কিন্তু কী করেছে, নিবদ্ধ বা স্বরচিত গল্পের প্রথম অনুভূতিকে সে কিন্তু প্রতিস্থাপিত করেছে। আর এটাই তাকে শিরোনামের পাতায় সবচেয়ে শীর্ষে চালিত করতে সচেষ্ট বা সক্ষম হয়েছে। তো লেখক মেজো যখন তপনের এই সব গুণাগুণ বা এইসব গুণপনার কথাগুলিকে আলোকপাত করে চলছিল বা করে চলছিলেন তার সামনে, তখন তপন অবশ্য অবাক বিহলে লেখক মেসোর দিকে তাকিয়েছিলেন। এবার এদিকে ছুটি ফুরিয়ে যায়, তাই লেখক মেসোকে তো চলে যেতেই হয়। আর যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্বরচিত গল্পের প্রথম বিষয়কে তিনি কিন্তু সঙ্গে করে নিয়ে যান। তো এই হলো 4 নম্বর গল্পের বিষয়বস্তু। এর 5 নম্বর গল্পের বা 5 নম্বর পয়েন্টসের বিষয়বস্তু কী হবে না, তপনের বাড়ির অবস্থা। তো তপনের বাড়ির যে সার্কামস্ট্যান্স কেমন ছিল সেটা বলতে হবে। তো তখন গ্রীষ্মের ছুটি ফুরিয়ে যায়। এবার তপন এদিকে কী করেছে, তপন কিন্তু এদিকে বাড়ি ফিরেছে। তো অনেকেই তপনকে কবি, সাহিত্যিক, কথাশিল্পী নানাভাবে তাকে হেয় প্রতিপন্ন, টিকা টিপ্পনী বা উপহাস্য বা তাচ্ছিল্যে ভরিয়ে তুলেছে। তপন কিন্তু এমনটা প্রত্যাশাও করেনি, অর্থাৎ পরিবারের কাছ থেকে এমন আহ, এমন প্রতিক্রিয়া হয়তো তপন পাবে, তার জন্য তপন অপ্রতিভ মানে প্রস্তুত ছিল না। কি তপন অবশ্য তাদের কোনো প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করেনি, বরং সেই সমালোচনাগুলোকে সে শুয়ে নিয়েছে। অর্থাৎ যে প্রতিকূলতা বা বলতে পারে যে প্রতিক্রিয়া, বাড়ির প্রতিক্রিয়ার আহ, মহা ব্রতে সে কিন্তু নিজেকে সামিল করেনি, বরং সে কী করেছে, নিজেকে সেই প্রতিকূলতা থেকে ওভারকাম করার একটা একটা আত্মবিশ্বাস বা একটা যে ইচ্ছা শক্তিকে সে পাথেয় করেছে। তো এটা কথা আছে না, আপনি যা কিছুই করুন লোকে আপনার সমালোচনা করবেই। আপনি ভালো কিছু করুন সেখানেও সমালোচনা করবে, খারাপ কিছু করুন সেখানেও সমালোচনা করবে। এটা কথা আছে না যে হোয়াট এভার ইউ ডু পিপল উইল ক্রিটিসাইজ ইউ। কিন্তু যদি আপনি জীবনে উন্নতি করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, ডোন্ট লিসেন টু ক্রিটিসিজম, তাহলে কখনোই আপনি সমালোচনায় কান দেবেন না। আর এই কথাটা সবসময় মনে রাখবেন, সেটা কি, ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট আদার পিপল থিঙ্ক অ্যাবাউট ইউ, ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট আদার পিপল থিঙ্ক অ্যাবাউট ইউ, দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স ইজ হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। দুনিয়া আপনাকে নিয়ে কী বললো, কী ভাবলো, ডোন্ট মাইন্ড, ডোন্ট কেয়ার, দেখার দরকার নেই, ভাবার দরকার নেই। আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন, নিজের ভাবনাই হচ্ছে সব থেকে বড় পরিচয়, কারণ আপনার ভাবনাই আপনার বিশ্ব, আপনার ভাবনাই আপনার প্রগতির এক নয়া যে প্ল্যাটফর্ম বলা যেতেই পারে। এটা কথা আছে না, মানুষ তার নিজের ভাগ্যের নিজেই উপকার, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। যে আপনিই পারেন আপনার বিশ্বকে নির্মাণ করতে, আপনিই পারেন আপনার ভাগ্যের পট পরিবর্তন করতে, আপনিই পারেন আপনার বিশ্বকে এক নয়া সেতু বা এক নয়া দিগন্ত কী হয়তো এনে দিতে। তো তো তখন অবশ্যই এই সমালোচনায় কান দেয়নি। হ্যাঁ, আর একটা এই কথা বলতে গিয়ে আমি এপিজে আব্দুল কালামজির একটা কথা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এটা কিন্তু একদম এই পয়েন্টের সঙ্গে পারফেক্ট। কী কথা, ইফ ইউ বিলিভ ইউ আর রাইট বাট স্টিল পিপল ক্রিটিসাইজ ইউ, hurt you, shot at you, don't bother. Just remember, in every game, only audience makes noise, not players. Be a players, believe in yourself. এই প্রসঙ্গে আমি বীরেশ্বর বিবেকানন্দের কথা বলি, কারণ একই রিলেটেড কী বলেছিলেন, ইফ ইউ আর রিয়েলি মাই চিলড্রেন ইউ উইল ফিয়ার নাথিং, স্টপ অ্যাট নাথিং, ইউ উইল বি লাইক লায়ন্স, মাই প্রেয়ার্স অ্যান্ড বেন্ডিকশনস ফলো এভরি স্টেপ ইউ টেক,
এভরিথিং উইল কাম টু ইউ ইফ ইউ হ্যাভ ফেথ। তাহলে এই যে মনীষীদের একটা কথা যে ফেথ, বিলিভ ইন ইউর সেলফ, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে বিশ্বাসে সব কিছু হয়। আপনি আপনি যে ক্রিটিসিজম, সমালোচনায় কান দেবেন না। আপনি নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে অভয় দিন, একদিন আপনি আপনার বিশ্বকে নির্মাণ করতে পারবেন। এটা কথা আছে না, ইফ ইউ বিলিভ হোয়াট ইউ আর। তাই নিজের বিশ্বাসই নিজের দুনিয়া, নিজের বিশ্বাসই নিজের জগৎ। তাই কে কী বললো, ডোন্ট মাইন্ড, ডোন্ট কেয়ার। তো তখন অবশ্য কারোর কথা কান দেয়নি, তখন নিজে একটা অবশ্য নিজে দু তিনটে গল্প লিখে ফেলেছে। কারণ কি, এখন গল্প লেখা তখনের কাছে একটা মজাদার উপস্থাপন। কারণ একবার সাফল্যের স্বাদ যদি কেউ পেয়ে যায়, তো সেখান থেকে তাকে তো সরানো সম্ভব নয়। তাই তখন এই মহানন্দে এখন দু তিনটে গল্প লিখে ফেলেছে। এদিকে স্কুল শুরু হয়ে যাওয়ায় তখন কিন্তু নিজেকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে রেখেছে। অর্থাৎ এরপরই আসতে ছিল সেই ক্লাইম্যাক্স, সেই বিষণ্ণতার ঝড়, সেই দুর্যোগের একটা আবহ, যা তপনের জীবনকে এলোমেলো করে দেবে। তো তখন তার জন্য প্রিপেয়ার্ড নয়, প্রস্তুত নয়। এবার তার জন্য আমাকে 6 নম্বর পয়েন্টস উল্লেখ করতে হবে। 6 নম্বর পয়েন্টস কী ছিল না, 6 পয়েন্ট ছিল যে লেখকের তপনের বাড়িতে লেখক মেশো এবং ছোটো মাছির আবির্ভাব এবং তার প্রতিক্রিয়া। তো একদিন যে তখন হয়তো প্রথম সৃষ্টিকে প্রায় ভুলতেই বসেছিল, কিন্তু একদিন এলো সেই মাহেন্দ্র পর্ব, যেদিন লেখক মেশো এবং তার ছোটো মাসি একগুচ্ছ বা এক সংখ্যক সন্ধ্যা তারা নিয়ে তাদের বাড়ির পথ অবলোকন করে, বা তাদের বাড়ির পথে বাড়ির বাড়ির পথ অবলোকন করেছিল। তো বা একগুচ্ছ সনাতন পত্রিকা নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছিলেন। তো তখন সেই দৃশ্য দেখার পরক্ষণে হয়তো ভেবেছিল যে আজ তার জীবনের সবচেয়ে সুখের দিন বলতে পারে, টেক্সটটা সুখের দিন দেওয়া আছে, কিন্তু আমি কি বলবো, আজ তার জীবনে এক নয়া আহ, আজ তার জীবনের নয়া প্ল্যাটফর্ম, বা আজ তার জীবনের এক নয়া প্রত্যুষ, মানে ভোরবেলা, অর্থাৎ সফল সৌধে উন্নীত হওয়ার এক নয়া ইস্তেহার আজকে আহ, আসতে চলেছে। কিন্তু এখানেই আছে বিপর্যয়ের ঝড়, অর্থাৎ এখানেই রয়েছে তপনের জীবনে এলোমেলো হয়ে যাওয়ার নানান দুরাশাপূর্ণ কাহিনী। কী ছিল কাহিনী? কারণ কি, তখন যে প্রত্যাশার পারদ তার তার শয়নে স্বপনে মননে তিল তিল করে জমা করেছিল, আর সেই প্রত্যাশার পারদই তাকে কোথায় ধুল্লবিলণ্ঠিত ধুলোতে লুটিয়ে দিয়েছে। কারণ কারণ এই অধিক প্রত্যাশায় তপনের এই পরাজয়ের বলতে পারো অন্যতম কারণ, বা অধিক প্রত্যাশায় তপনের এই ভরাডুবির অন্যতম কারণ। তখন ভেবেই নিয়েছিল যে তার স্বরচিত গল্পের প্রথম অনুভূতি হয়তো সে পত্রিকায় দেখবে, এবং তার টেক্সটে লাইনও ছিল যে পৃথিবীতে আমার অলৌকিক ঘটনাও ঘটে। তাই জন্য জীবনে কখনো প্রত্যাশা করা উচিত নয়। এর জন্য এপিজে আব্দুল কালাম যেটি সুন্দর কথা বলে গেছেন, কী কথা সেটা, ডোন্ট ডিপেন্ড টু মাচ এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড, ডোন্ট ডিপেন্ড টু মাচ এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড বিকজ ইভেন ইউর ওন শ্যাডো লিভস ইউ হোয়েন ইউ আর ইন ডার্কনেস। অর্থাৎ কখনো এতটা বেশি প্রত্যাশা করো না যখন যে তুমি অন্যের ওপর নির্ভরশীল হয়ে যাও, মানে যে অন্য ছাড়া তুমি অসহায়, অর্থহীন। না, এটা কখনোই করবে না, কারণ নিজের ছায়াও একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। তাই পৃথিবীতে কারোর উপর নির্ভরশীল হয়েও না। তাই তখন যে লেখক মেশোর প্রতি আস্থা রেখেছিলেন, যে লেখক মেশো হয়তো তার স্বরচিত গল্পের অনুভূতিকে পত্রিকায় কত রূপ দেবে। হ্যাঁ, পত্রিকা তো প্রকাশিত হয়েছিল, সেখানে টাইটেল ছিল প্রথম কুমার রায়, নামও ছিল প্রথম দিন, কিন্তু ছিল না কি তপনের অভিজ্ঞতা, তপনের নিজস্বতা, তপনের ব্যক্তি স্বাতন্ত্র্য। আর যেটাই তখন চেয়েছিল যে তার নিজ চিন্তনের অনুভূতিকে, নিজ চিন্তনের কত যে প্রসাদকে সে গ্রহণ করবে, কিন্তু সেটাতে পায়নি। আর এর জন্য তখন যেন ডিমোটিভেট হতে থাকে, অর্থাৎ হতাশার পারাবারে তলিয়ে যেতে থাকে। অর্থাৎ সেদিন বাড়ির সদস্যদের উপহাস্যে তখন যেন চোখাশ্রু শোকাশ্রু যেন নয়নাশ্রুতে কেউ অত নয়নাশ্রুতে প্লাবিত হতে থাকে। অর্থাৎ একটা কোণে সে যন্ত্রণার সঙ্গে বা যন্ত্রণার পাহাড়কে নিয়ে যেন কি যেন একটা একটা কোণে যন্ত্রণার পাহাড়কে নিয়ে সে নীরব তথা মৌন ব্রতে লিপ্ত হয়ে থাকে। আর এদিকে সমস্ত শিরোনামের ঝড় বা সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে লেখক মেশো। সেদিনের শিরোনামের সব থেকে বড় হেডলাইন কিন্তু লেখক মেশো, অর্থাৎ ফ্লেভার, উত্তেজনার সমস্ত অনুভূতি শুষে নেয় কিন্তু লেখক মেশোই। যাক, এর পরবর্তী টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে এটুকুই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো ভালো বা খারাপ সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এটা লাইক, এবং সবচেয়ে দামি যেটা সাবস্ক্রাইব
অবশ্যই করবে সাবস্ক্রাইব। আমি আশা রাখতেই পারি তোমাদের কাছে, বা তোমরা যদি মনে করে থাকো যে না ক্লাসটির উপকারিতা আহ, তেমন নেই, তো তোমরা ডিসাইড করবে। তো আজকে এটুকুই। আশা রাখি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, উপকৃত হবে। তো আগামী ক্লাস আমি খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি, আর তার জন্য তোমরা এই ক্লাসটিকে খুব সহজেই অনুধাবন করবে। আজকে এটুকুই। আহ, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে।